নমস্কার বন্ধুরা, একঝুলি গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাংলা সাহিত্য সম্ভার থেকে তুলে এনেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য রোমাঞ্চে ভরা বেনি সংহার। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আজকে রইল তার প্রথম পর্ব। সকালবেলা ব্যোমকেশ তার কেয়াতলার বাড়িতে চায়ের পেয়ালা এবং খবরের কাগজ নিয়ে বসেছিল। শীতের সকাল, এই বেলা 8টা হবে। অজিত ইতিমধ্যেই তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে গেছে একজন প্রখ্যাত লেখকের বাড়িতে গিয়ে দেখা করতে। লেখক মহাশয় একটি নতুন বই দেবেন প্রতিশ্রুত হয়েছে, কিন্তু প্রখ্যাত লেখকদের অনেক উমেদার, বইটা আগে ভাগে হস্তগত করা দরকার। খবরের কাগজে বিজ্ঞাপনের পাতাগুলি শেষ করে ব্যোমকেশ চায়ের পেয়ালা তুলে নিল। পেয়ালার অবশিষ্ট চা ঠান্ডা হয়ে গেছে। সে এক চুমুকে পেয়ালা নিঃশেষ করে আবার কাগজ তুলে নিল হাতে। এবার খবর পড়তে হবে। আজকাল খবরের কাগজ পড়লেই বোঝা যায় পৃথিবীর অবস্থা প্রকৃতিস্থ নয়। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি তো আছেই, তাছাড়া মানুষগুলোও যেন খেপে গেছে। যুদ্ধ, বিপ্লব, অন্তর্বিবাদ, ধর্মঘট, ঘেরাও, বোমা, কাঁদানে গ্যাস, লাঠালাঠি। পৃথিবীতে মানুষের সংখ্যা এত বেড়ে গেছে বলেই বোধহয় কারুর প্রাণে শান্তি নেই। যেখানে এত গাদাগাদি ঠাসাঠাসি, সেখানে শান্তি আসবে কোথা থেকে? কাগজের পাতা উল্টাতে হলো না। প্রথম পৃষ্ঠাতেই দেখা গেল এক ভয়াবহ হত্যাকাণ্ডের বিবরণ। পরশু রাত্রে খুন হয়েছে, কাল সকালে জানাজানি হয়, আর আজ খবরের কাগজে বেরিয়েছে। এই দক্ষিণ কলকাতার ঘটনা। ব্যোমকেশের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। সদর রাস্তায় বেরিয়ে দক্ষিণে কিছু দূর গেলেই 3 তলা প্রকাণ্ড বাড়িটা চোখে পড়ে। তার কপালের উপর বড় বড় অক্ষরে লেখা বেনি মাধব। ব্যোমকেশ অনেকবার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেছে, কিন্তু বাড়ির অধিবাসীদের সঙ্গে তার আলাপ ছিল না। কাগজ থেকে জানা গেল বাড়ির মালিক বৃদ্ধ বেনি মাধব চক্রবর্তী এবং তার দেহরক্ষীকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। ব্যোমকেশ নিবিষ্ট মনে হত্যার বিবরণ পড়ল। তারপর অন্যমনস্কভাবে সিগারেট ধরালো। পরশু রাত্রে পাড়াতে এমন একটা লোমহর্ষণ খুন হয়েছে, অথচ সে খবর পায়নি। রাখাল এই এলাকার দারোগা, সেই নিশ্চয় তদন্তের ভার নিয়েছে, কিন্তু ব্যোমকেশকে তো কিচ্ছু জানায়নি। হয়তো সোজাসুজি ব্যাপার, রহস্য বা জটিলতা কিছু নেই, তাই রাখাল আসেনি। আজকাল জটিল রহস্য বড়ই দুর্লভ হয়ে পড়েছে। টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ হাত বাড়িয়ে ফোন কানের কাছে ধরতেই ওপার থেকে আওয়াজ এলো, ব্যোমকেশ দা, আমি রাখাল। তা আজকের খবরের কাগজটা পড়েছেন তো? ব্যোমকেশ বলল, পড়েছি। বেনি সংহার তো? কি বললেন? বেনি সংহার? ও হ্যাঁ হ্যাঁ, বেনি সংহারই বটে, তবে সঙ্গে মেঘরাজ বধ। আমি অকুস্থল থেকে কথা বলছি। কি ব্যাপার? ব্যাপারটা একটু পেঁচালো ঠেকছে। কাল সকাল থেকে তদন্ত শুরু করেছি, কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তা আপনি কি খুব ব্যস্ত আছেন নাকি? না তো। তাহলে একবারটি এদিকে আসবেন? আপনার বাড়ি থেকে দূর নয়, এই ধরুন মিনিট 5-এর রাস্তা। বাড়ির নাম বেনি মাধব। জানি সবটা। তা কখন আসছেন? অবিলম্বে। বেনি মাধব চক্রবর্তী সরকারি সামরিক বিভাগে কন্ট্রাক্টরি কাজ করে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। দক্ষিণ কলকাতায় সদর রাস্তার ওপর তার প্রকাণ্ড 3 তলা বাড়িটা সেই অর্থেরই
যৎকিঞ্চিৎ নিদর্শন। বেণীমাধব সতর্ক বুদ্ধির মানুষ ছিলেন। দীর্ঘকাল ঠিকেদারি করার ফলে মনুষ্য জাতির সততায় তিনি বিশ্বাস হারিয়েছিলেন, কিন্তু সেজন্যে তার হৃদয় ধর্ম মোটেই সংকুচিত হয়নি। সংসারের এবং সেই সঙ্গে নিজের দোষ ত্রুটি তিনি হাসি মুখে গ্রহণ করেছিলেন। বেণীমাধবের পোষ্য বেশি ছিল না। যৌবন উত্তীর্ণ হবার পরই তিনি বিপত্নিক হয়ে গিয়েছিলেন। পত্নী রেখে যান একটি পুত্র ও একটি কন্যা। তারা বড় হয়ে বেণীমাধব তাদের বিয়ে দিলেন। ছেলে অজয় হয়ে দাঁড়িয়েছিল একটি আস্ত অকর্মার থাড়ি। ব্যবসা বাণিজ্যের চেষ্টা করে বাপের কিছু টাকা নষ্ট করে পিতৃস্কন্ধে আরোহণ করেছিলেন। বেণীমাধব আর তাকে কাজে নিযুক্ত করবার চেষ্টা করেননি। তিনি বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতেন। বাড়ির দ্বিতলে অজয় বাস করত তার আরতি, তার স্ত্রী এবং তার পুত্রকন্যা মকরন্দ ও লাবণীকে নিয়ে। বেণীমাধব তার সংসারের খরচ দিতেন। মেয়ের বিয়ে বেণীমাধব ভালোই দিয়েছিলেন। জামাই গঙ্গাধরের পৈতৃক বিষয় সম্পত্তি বেশ ভালোই ছিল, কিন্তু বড় মানুষ শ্বশুর পেয়ে তার মেজাজ গেল চড়ে। সে রেস খেলে সর্বস্ব উড়িয়ে দিল। মেয়ে গায়ত্রী বাপের কাছে এসে কেঁদে পড়ল। বেণীমাধব মেয়ে, জামাই ও দৌহিত্র ঝিল্লিকে নিয়ে বাড়িতে তুললেন। ছেলেকে যেমন মাসোহারা দিচ্ছেন, মেয়ের জন্যও তেমনি মাসোহারা বরাদ্দ হলো। বেণীমাধবের বাড়িটা 3 তলা। এই আগেই বলেছি, তেতলায় মাত্র 3টি ঘর, বাকি জায়গায় বিস্তীর্ণ ছাদ। এই তেতলাটা বেণীমাধব নিজের জন্য রেখেছিলেন। তিনি না থাকলে তেতলা তালা বন্ধ থাকত। তেতলায় 8টি ঘর, সামনে টানা বারান্দা। এই তলায় বেণীমাধব তার ছেলে অজয় ও মেয়ে গায়ত্রীকে নিয়ে পাশাপাশি থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাদের হাড়ি শেষের অবশ্য আলাদা। 2 সংসারে মনের কোনো মিল ছিল না, কিন্তু প্রকাশ্যে ঝগড়া করবার সাহস কারোর ছিল না। ছেলে মেয়ের প্রতি বেণীমাধবের স্নেহ ছিল, কিন্তু তিনি রাশভারী লোক ছিলেন। কড়া হাতে জানতেন এবং খুব কড়াভাবে সবটা সামলাতেন। নিচের তলায় প্রকাণ্ড একটা হল ঘরে বিলিতি আসবাব দিয়ে ড্রয়িং রুমের মতো সাজানো। মাঝখানে নিচু গোল টেবিল, তাকে ঘিরে 2টো সোফা এবং গোটা কয়েক গদি মোড়া ভারী চেয়ার। তাছাড়া আরও কয়েকটি কেঠো চেয়ার দেওয়ালের গায়ে সারি দিয়ে রাখা। কিন্তু ঘরটি খুব একটা ব্যবহার করা হয়নি। হঠাৎ কেউ দেখা করতে এলে অতিথিকে বসানো হয়। বাকি 5টা ঘর আগন্তুক অভ্যাগতদের জন্য নির্দিষ্ট থাকলেও অধিকাংশ সময় তালা বন্ধ থাকত। কিন্তু বেশি দিন তালা বন্ধ রইল না। বেণীমাধবের 2 মামাতো ছোট বোন ছিল, বহুদিন মারা গেছে। তাদের 2 ছেলে সনদ গাঙ্গুলি ও নিখিল হালদার পরস্পর মাস্তুতো ভাই। তারা কলকাতাতেই চাকরি করত। তাদের খুব একটা ভালো বাসা ছিল না, তাই বেণীমাধব তাদের নিজের বাড়িতে এনে রাখলেন। নিচের 2টি ঘর নিয়ে তারা রইল। দেখা যাচ্ছে বেণীমাধবের ছেলে মেয়ে নাতি নাতনি এবং 2 ভাগ্নে মিলে 7 জন পোষ্য। বাড়িতে কোনো চাকর নেই। 2টো দাসী দিনের বেলা কাজ করে দিয়ে সন্ধ্যার সময় চলে যায়। নিতান্তই বৈচিত্র্যহীন পরিবেশ। শালা ভগ্নিপতির বয়স প্রায় সমান, 43-44, কিন্তু তাদের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা নেই। 2জনের আকৃতি প্রকৃতি 2 রকম। অজয় সুশ্রী ও শৌখিন গোছের মানুষ। গিলে করা ধুতি পাঞ্জাবি ও পালিশ করা পামশু ছাড়া সে বাড়ির বাইরে বেরোয় না। রোজ সকালে গড়িয়াহাট বাজারে যাতায়াতে তার ঘোর আপত্তি। অধিকাংশ দিন তার স্ত্রী আরতিই বাজারে যায়। অজয় সন্ধ্যার পর যায় ক্লাবে। শখের থিয়েটারের প্রতি
তার গভীর অনুরাগ, অভিনয় তার ভালোই লাগে। ক্লাবটা শখের থিয়েটারেরই ক্লাব। প্রতি বছর তারা 4-5খানা নাটক অভিনয় করে। গঙ্গাধরের চেহারাটা কাপালিক ধরনের, মুখে এবং দেহে মাংস কম, হাড় বেশি, চোখের দৃষ্টি খড়ো। নিজের বিষয় সম্পত্তি উড়িয়ে দিয়ে শ্বশুরের স্কন্ধে আরোহণ করার পর সে অত্যন্ত গম্ভীর এবং মিতভাষী হয়ে গেছে। সারাদিন বাড়ি থেকে বেরোয় না, সন্ধ্যার পর লাঠি নিয়ে বেরোয়। ঘণ্টা দেড়েক পরে যখন ফিরে আসে তখন তার মুখ থেকে ফুরফুর করে মদের গন্ধ বেরোয়। ননদ ভাজের মধ্যে প্রকাশ্যত সদ্ভাব ছিল, যাওয়া আসা গল্পগুজবও চলত, কিন্তু সুবিধে পেলে কেউ কাউকে চিমটি কাটতে ছাড়ত না। গায়ত্রী পাশের ফ্ল্যাটে গিয়ে বলল, বৌদি আজকে রান্না বান্না করলে? আরতি রান্নার ফর্দ দিয়ে বলতো, তা তুমি কি রাঁধলে ভাই? গায়ত্রী বলল, রান্না আর হলো কই গো, হাতের ফ্যান গেলে মাংস চড়াতে গিয়ে দেখি গরম মশলা নেই। জানো তো তোমার নন্দাই শাক ভাত খেতে পারেন না, ওর মাছ না হলেও চলে, কিন্তু রোজ মাংস চাই। তাই খোঁজ নিতে এলুম তোমার ভাড়ারে গরম মশলা আছে কিনা, নইলে আবার ঝিকে বাজারে পাঠাতে হবে। আরতি বলল, আছে বই কি, এই যে দিচ্ছি। গরম মশলা এনে দিয়ে আরতি হাসি মুখে বলল, নন্দাই মাংস ভালোবাসেন, তাতে দোষ নেই, কিন্তু ভাই ও জিনিসটা যে না খেলেই পারেন। গায়ত্রীর দৃষ্টি অমনি কড়া হয়ে উঠল, তা কোন জিনিস বটে? আরতি ভালো মানুষের মতো মুখ করে বলল, তোমার দাদা বলেছিলেন, সেদিন সন্ধ্যার পর নন্দায়ের মুখোমুখি দেখা হয়েছিল, তার নন্দায়ের মুখ থেকে ঢক করে মদের গন্ধ বেরুল। নন্দাই বোধহয় পুরনো অভ্যাসটা ছাড়তে পারলেন না, কিন্তু কথাটা যদি বাবার কানে ওঠে। গায়ত্রীর কঠিন দৃষ্টি কুটিল হয়ে উঠল। সে মুখে একটা বাঁকা হাসি টেনে বলল, বাবার কানে যদি কথা ওঠে তাহলে তোমরাই তুলবে বৌদি, কিন্তু সেটা কি ভালো হবে? তোমার মেয়ের জন্য নাচের মাস্টার রেখেছ, তাতে দোষ নেই, কিন্তু লাবণী রাত দুপুর পর্যন্ত মাস্টারের সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরে, সেটা কি ভালো? লাবণী কচি খুকি নয়, যদি একটা কেলেঙ্কারি করে বসে তাতে কি বাবা খুশি হবেন? গায়ত্রী আঁচল ঘুরিয়ে চলে গেল। শেয়ানে শেয়ানে কোলাকুলি। লাবণী মেয়েটি দেখতে ভালো, চিপচিপে লম্বা করুন, নাচের উপযোগী চেহারা, একটু চপল প্রকৃতি। লেখাপড়া স্কুলের সীমানা পার হবার আগেই শেষ হয়েছে। নৃত্যকলার প্রতি তার দুরন্ত অনুরাগ। অজয় মেয়ের মনের প্রবণতা দেখে তার জন্য নাচের মাস্টার রেখেছিল। মাস্টারটি বয়সে তরুণ, সম্পন্ন ঘরের ছেলে, নাম পরাগ লাহা। সপ্তাহে 2 দিন লাবণীকে নাচ শেখাতে আসতো। বাপ মায়ের চোখের সামনে লাবণী নাচের মহলা দিত। কদাচিৎ পরাগ বলতো, একটা নাচ গানে বিলিতি ছবি এসেছে, 2টো টিকিট কিনেছি রাত্রির শোতে, লাবণীকে কি নিয়ে যাব? ছবিটা দেখালে ও অনেক শিখতে পারবে। গোড়ার দিকে আরতি রাজি হতো না। পরাগ বলতো, থাক, আমি অন্য কোনো ছাত্রীকে নিয়ে যাব। ক্রমে আপত্তি শিথিল হয়ে আসে। লাবণী পরাগের সঙ্গে ছবি দেখতে যায়। দুপুর রাত্রে পরাগ লাবণীকে বাড়ি পৌঁছে দেয়। কালোধর্মী সবই গা সওয়া হয়ে গেছে। লাবণীর দাদা মকরন্দ কলেজে পড়ে, কিন্তু পড়া নাম মাত্র, কলেজে নাম লেখানো আছে এই পর্যন্ত। তার মনের দিগন্ত জুড়ে আছে রাজনৈতিক দলাদলি, দলগত প্রয়োজনে যদি কলেজে যাওয়া প্রয়োজন হয় তবেই সে কলেজে যায়। তার চেহারা ভালো, কিন্তু মুখে চোখে একটা উগ্র ক্ষুধিত অসন্তোষ।
সে বাড়িতে বেশি থাকে না, বাড়ির সঙ্গে কেবল খাওয়া আর শোয়ার সম্পর্ক। মাঝে মাঝে আরতির সংসার খরচের টাকা অদৃশ্য হয়। আরতি বুঝতে পারে কে টাকা নিয়েছে, কিন্তু অশান্তির ভয়ে চুপ করে থাকে। মকরন্দ তার থিয়েটার বিলাসী বাপকে বিদ্বেষ করে। অজয়ও ছেলের চালচলন পছন্দ করে না। দুজনে পরস্পরকে এড়িয়ে চলে। মকরন্দ যেন তার বাপ মায়ের সংসারে অবাঞ্ছিত অতিথি। পাশের ফ্ল্যাটে সংসার ছোট, কেবল একটি মেয়ে, ঝিল্লি। ঝিল্লি লাবণীরই সমবয়সী, তবে লাবণীর মতো অত সুন্দরী নয়, কিন্তু পড়াশোনায় ভালো। চাপা প্রকৃতির মেয়ে, কলেজে ভর্তি হয়েছে, নিয়মিত কলেজে যায়, লেখাপড়া করে, আবার অবসর পেলে মাকে সংসারের কাজেও সাহায্য করে। তার শান্ত মুখ দেখে মনের খবর পাওয়া যায় না। এই গেল মোটামুটি দোতলার খবর। নিচের তলায় দুটি ঘরে সনৎ আর নিখিল থাকে। সনতের বয়স 30-এর ওপরে আর নিখিলের 30-এর নিচে। চেহারার দিক থেকে দুজনকেই সুপুরুষ বলা চলে, কিন্তু চরিত্র সম্পূর্ণ আলাদা। সনৎ সংবৃত চিত্ত ও মিতবা, বিবেচনা না করে সে কোনো কথাই বলে না। নিখিলের মুখে খই ফোটে, সে চটুল ও রঙ্গপ্রিয়। দুজনেই সাংবাদিকের কাজ করে। সনৎ প্রেস ফটোগ্রাফার, নিখিল খবরের কাগজের সংবাদ সম্পাদন বিভাগে নিম্নতর নিউজ এডিটর এর কাজ করে। সে নিশাচর প্রাণী। দেবতা ঘুমালে আমাদের দিন, দেবতা জাগিলে মোদের রাতি। ঋষ্যশৃঙ্গকে যারা প্রলুব্ধ করেছিল তাদেরই সমগোত্রীয়। এরা কেউই বিয়ে করেনি। নিখিলের বিয়ে না করার কারণ, সে যা উপার্জন করে তাতে সংসার পাতা চলে না। কিন্তু সনতের সেরকম কোনো কারণ নেই। সে ভালো উপার্জন করে। মাতুল গৃহে তার বাস করার কারণ অর্থাভাব নয়, ভালোবাসার অভাব। তার বিবাহে অরুচির মূল অনুসন্ধান করতে হলে তার একটি গোপনীয় অ্যালবামের স্মরণ নিতে হয়। অ্যালবামে অনেক কুহকিনী যুবতীর সরস ফটো আছে। ফটোগুলি দেখে সন্দেহ করা যেতে পারে যে সনৎ অবিবাহিত হলেও ব্রহ্মচারী নয়, কিন্তু সে অত্যন্ত সাবধানী লোক। সে যদি বিবাহের বদলে মধুকর বৃত্তি অবলম্বন করে থাকে, তাহলে তা সকলের অজান্তে। এই 7টি মানুষ বাড়ির স্থায়ী বাসিন্দা। বেণীমাধব 9 মাসে 6 মাসে আসেন, 2 দিন থেকে আবার দিল্লি চলে যান। দিল্লি তার কর্মক্ষেত্রের কেন্দ্রবিন্দু। হঠাৎ 67 বছর বয়সে বেণীমাধবের স্বাস্থ্যভঙ্গ হলো। তার শরীর বেশ ভালোই ছিল, অসম্ভব পরিশ্রম করতে পারতেন, কিন্তু তার প্রিয় ভৃত্য এবং দীর্ঘদিনের অনুচর রামভজনের মৃত্যুর পর তিনি আর বেশি দিন খাড়া থাকতে পারলেন না। 3 মাসের মধ্যে তিনি তার ব্যবসাপাতি সব গুটিয়ে ফেললেন। তার টাকার দরকার ছিল না। বৃদ্ধ বয়স পর্যন্ত কাজের ঝোঁকেই কাজ করে যাচ্ছিলেন। এখন দিল্লির অফিস তুলে দিয়ে তিনি কলকাতায় ফিরে এলেন। সঙ্গে এলো নতুন চাকর মেঘরাজ। রামভজনের মৃত্যুর পর বেণীমাধব মেঘরাজকে খাস চাকর করে রেখেছিলেন। মেঘরাজ ভারতীয় সেনাদলের একজন সিপাহী ছিল। চীন ভারত যুদ্ধে আহত হয়ে তার একটা পা হাঁটু পর্যন্ত কাটা যায়। ভারতীয় সেনা বিভাগের পক্ষ থেকে তাকে কৃত্রিম পা দেওয়া হয়েছিল এবং সামান্য পেনশন দিয়ে বিদায় করা হয়েছিল। সে বেণীমাধবের দিল্লির অফিসে দারোয়ানের কাজ পেয়ে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেছিল। রামভজনের মৃত্যুর পর বেণীমাধব তাকে খাস চাকরের কাজ দিলেন। মেঘরাজ অত্যন্ত বিশ্বাসী এবং কড়া প্রকৃতির মানুষ। সে বেণীমাধবের একক সংসারে সমস্ত কাজ নিজের হাতে তুলে নিল। তার দাড়ি কামানো থেকে জুতো বুরুষ পর্যন্ত
সব কাজ করে। তার বয়স এই আন্দাজ 40 হবে। বলিষ্ঠ চেহারা, কৃত্রিম পায়ের জন্য একটু ফুরিয়ে চলে। যাই হোক, বেণীমাধব এসে কলকাতার বাড়িতে অধিষ্ঠিত হলেন। তেতলার অংশে নিত্য ব্যবহারের সব ব্যবস্থাই ছিল, কেবলমাত্র ফ্রিজ আর টেলিফোন ছিল না। 2-4 দিনের মধ্যে ফ্রিজ এবং টেলিফোনের সংযোগ স্থাপিত হলো। ইতিমধ্যে মেয়ে গায়ত্রী এসে আবদার ধরেছিল, বাবা, এবার আমি তোমার খাবার ব্যবস্থা করব। আগে তুমি যখনই আসতে দাদার কাছে খেতে, কেন আমরা কি কেউ নই? বেণীমাধব বলেছিলেন, আমি তো একলা নই, মেঘরাজও রয়েছে রে। মেঘরাজ বুঝি নতুন চাকরের নাম? আহা, বুড়ো রামভোজনটাও মরে গেল, তা মেঘরাজকেও আমি খাওয়াবো। বেণীমাধব বিবেচনা করে বললেন, বেশ, কিন্তু তাতে তোমার খরচ বাড়বে। আমি তোমার মাসিক বরাদ্দ আরো 150 টাকা বাড়িয়ে দিলাম। গায়ত্রী হেসে বলল, সে তোমার যেমন ইচ্ছে। তার বোধহয় মনে মনে এই মতলব ছিল। সে মাসে মাসে 700 টাকা পেত, এখন 900 টাকায় দাঁড়ালো। কলকাতায় এসেই বেণীমাধব তার পুরনো ডাক্তার বন্ধু অবিনাশ সেনকে ডেকে পাঠালেন। ডাক্তার অবিনাশ সেন নাম করা ডাক্তার, বয়সে বেণীমাধবের চেয়ে কয়েক বছরের ছোট। তিনি একদিন বেণীমাধবকে নিজের ক্লিনিকে নিয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে স্বাস্থ্য পরীক্ষা করলেন। এক্স-রে, ইসিজি প্রভৃতি যান্ত্রিক পরীক্ষাও হলো। তারপর ডাক্তার সেন বললেন, দেখুন, আপনার শরীরে সিরিয়াস কোনো ব্যাধি নেই। যা হয়েছে তা হলো বার্ধক্যের স্বাভাবিক সর্বাঙ্গীন অবক্ষয়। আমি আপনাকে ওষুধ বিষুধ তেমন কিছু দেব না, কেবল শরীরের গ্রন্থিগুলোকে তাজা রাখবার জন্য মাসে একটা করে ইনজেকশন দেব। আসলে আপনি বয়সের তুলনায় বড় বেশি পরিশ্রম করে ফেলেছেন। এখন থেকে পরিপূর্ণ বিশ্রাম, বই পড়ুন, রেডিও দেখুন, রোজ বিকেলে একটু বেড়ান, এখনো অনেক দিন বাঁচবেন। বেণীমাধব ইনজেকশন নিয়ে সানন্দে বাড়ি ফিরে এলেন। তারপর দিন কাটতে লাগলো। গায়ত্রী নিজের হাতে থালা সাজিয়ে এনে বাক্যে খাইয়ে যায়। অন্য সকলেও আসা যাওয়া করে। মকরও বড় একটা আসে না, এলেও 2 মিনিট থেকে চলে যায়। নাতনিরা থাকে, বেণীমাধবের সঙ্গে গল্পও করে। ঝিল্লি পড়াশোনায় ভালো জেনে বৃদ্ধ খুশি হন। লাবণী নাচ শিখছে শুনেও তিনি অপ্রীত হন না। তিনি বয়সে প্রবীণ হলেও প্রাচীনপন্থী নন। সব মেয়েই যখন নাচ গান করছে, তখন তার নাতনি বা নাচবে না কেন? দিন 20-25 কাটবার পর হঠাৎ একদিন বেণীমাধবের শরীর খারাপ হলো। উদরাময়, পেটের যন্ত্রণা। ডাক্তার সেন এলেন, পরীক্ষা করে বললেন, খাওয়ার অত্যাচার হয়েছে। খাওয়া দাওয়া সম্বন্ধে ধরা বাঁধার মধ্যে থাকতে হবে তো আপনাকে। বাড়ির সকলেই উপস্থিত ছিল। গায়ত্রী শুকনো মুখে বলল, কিন্তু ডাক্তারবাবু, আমি তো বাবাকে এমন কিছু খেতে দিইনি যাতে ওর শরীর খারাপ হতে পারে। ডাক্তার কোনো কথা বললেন না। ওষুধের প্রেসক্রিপশন ও পথ্যের নির্দেশ দিয়ে উঠে দাঁড়ালেন। কেমন থাকেন আমি টেলিফোন করে খবর নেব। ডাক্তার চলে যাবার পর বেণীমাধব আরতির পানে চেয়ে বললেন, বৌমা, আমার পথ্য তৈরি করবার ভার তোমার উপরেই রইল। আরতি বিজয়োল্লাস চেপে বলল, হ্যাঁ বাবা। 3-4 দিনের মধ্যেই বেণীমাধব সেরে উঠলেন। তার পেট ধাতস্থ হলো। পথ্য ছেড়ে আবার স্বাভাবিক খাদ্য খেতে লাগলেন। আরতি তার জন্য রান্না করে চলল। কিন্তু বেণীমাধবের মন শান্ত নয়। চিরদিন নানা লোকের সঙ্গে
নানা কাজে দিন কাটিয়েছে। এখন তার জীবন একেবারে বৈচিত্র্যহীন। সকালে মেঘরাজ দাড়ি কামিয়ে দেয়, তিনি স্নানাদি করে চা খেয়ে খবরের কাগজ নিয়ে বসেন। তাতে ঘণ্টাখানেক কাটে। তারপর রেডিও চালিয়ে খানিকক্ষণ গান শোনেন। গান বেশিক্ষণ ভালো লাগে না, রেডিও বন্ধ করে বই এবং সাময়িক পত্রিকার পাতা উল্টান। একদিন কলকাতার পুরনো বন্ধুদের কথা তার মনে পড়ে যায়। টেলিফোন ডিরেক্টরি খুঁজে তাদের নাম বের করে। টেলিফোন করে কাউকে পান না, আবার কাউকে পান। কিছুক্ষণ পুরনো কালের গল্প হয়। 11টার পর আরতি ভাতের থালা নিয়ে আসে। আহারের পর তিনি ঘণ্টাখানেক বিছানায় শুয়ে দিবানিদ্রায় কাটান। বিকেলবেলা ঝিল্লি কিংবা লাবণী আসে, তাদের সঙ্গে খানিক গল্প গাজা করেন। লাবণীকে বলেন, কেমন নাচতে শিখেছিস, দেখা দেখি। লাবণী বলে, আমি এখনো ভালো শিখিনি দাদু, ভালো শিখলে তোমাকে অবশ্যই দেখাবো। বেণীমাধব বলেন, তোর মাস্টার ভালো শেখাতে পারে? লাবণী গদগদ হয়ে বলে, খুব ভালো শেখাতে পারেন, এত ভালো যে। লজ্জা পেয়ে সে অর্ধপথেই থেমে যায়। বেণীমাধব প্রশ্ন করেন, তা কত বয়স রে মাস্টারের? তা কি জানি, হবে হয়তো 26-27। যাই, মা ডাকছে। লাবণী তাড়াতাড়ি চলে যায়। সূর্যাস্তের পর বেণীমাধব খোলা ছাদে অনেকক্ষণ পায়চারি করেন। ইচ্ছে হয় রবীন্দ্র সরোবরে গিয়ে লোকজনের মধ্যে খানিকক্ষণ বেরিয়ে আসেন, কিন্তু 3তলা সিঁড়ি ভাঙা তার পক্ষে কষ্টকর। তাই ছাদে বেরিয়েই তার সমস্ত ব্যায়াম সম্পন্ন হয়। রাত্রি 9টার সময় আহার সমাপন করে তিনি শয়ন করেন। এই তার দিনচর্চা। মেঘরাজ তার কাছে এসে হাজির হয়, কখনো ঘরের মধ্যে, কখনো দূরের বাইরে। তিনি শয়ন করলে মেঘরাজ নিচে গিয়ে আহার সেরে আসে। মেঘরাজের দরজা ভেজিয়ে দিয়ে দরজার বাইরে আগর হয়ে বিছানা পেতে শোয়ে। এইভাবেই দিন কাটছে। একদিন এক অধ্যাপক বন্ধুকে টেলিফোন করে বেণীমাধবের মুখ গম্ভীর হল। টেলিফোন রেখে তিনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর মেঘরাজকে ডেকে বললেন, তুমি নিচে গিয়ে মকরন্দকে একবার ডেকে আনো দেখি। কয়েক মিনিট পর মকরন্দ এসে দাঁড়ালো। চাকরের মুখে তলব পেয়ে সে খুশি হয়নি। অপ্রসন্ন মুখে প্রশ্ন নিয়ে পিতামহের মুখের পানে চাইল। বেণীমাধব কিছুক্ষণ তার উস্কো খুস্কো চেহারার পানে তাকিয়ে রইলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, তুমি কলেজে ঢুকেছ, তা তোমার লেখাপড়া কেমন হচ্ছে? মকরন্দের মুখ ভ্রুকুটি গভীর হলো। হচ্ছে একরকম। বেণীমাধব বললেন, শুনলাম তুমি নাকি ক্লাসে যাও না, দল পাকিয়ে পলিটিক্স করে বেড়াও, এ কথা কি সত্যি? উদ্ধত স্বরে মকরন্দ বলে, তা কে বলেছে আপনাকে? বেণীমাধব কড়া সুরে বললেন, কে বলেছে সে কথায় তোমার দরকার নেই, কথাটা সত্যি কিনা বলো। হ্যাঁ সত্যি। মকরন্দ চোখ লাল করে ঠাকুরদার পানে চেয়ে রইল। বটে। বেণীমাধবের চোখেও রাগের ফুলকি ছিটে পড়ল। তুমি বেয়াদবি করতে শিখেছ মেঘরাজ। মেঘরাজ দৌড়ের বাইরে ছিল, ঘরে ঢুকল। বেণীমাধব আঙুল দেখিয়ে বলল, এই ছোড়ার কান ধরে গালে একটা থাবড়া মারো, তারপর ঘাট ধরে বের করে দাও। মেঘরাজ সিপাহী ছিল, সে হুকুমের চাকর। যথারীতি মকরন্দের কান ধরে গালে চড় মারল। মকরন্দের মনে যতই ধৃষ্টতা থাক, মেঘরাজের সঙ্গে
হাতাহাতি করবার সাহস বা দৈবিক শক্তি তার নেই। সে ধাক্কা খেতে খেতে ঘর থেকে বেরিয়ে গেল। কথাটা আর চাপা রইল না। অজয় আর আরতি ছুটে এসে বেণীমাধবের কাছে ক্ষমা চাইল। বেণীমাধব গভীর হয়ে রইলেন। শেষে বললেন, বংশে একটা মাত্র ছেলে, সে বেয়াদব হয়ে উঠেছে, দোষ তোমাদের। তোমরা ছেলে শাসন করতে জানো না। ব্যাপারটা আর বেশি দিন দূর করালো না। তারপর একদিন বিকেলবেলা সনৎ এলো মামার সঙ্গে দেখা করতে। সনৎ আর নিখিল মাঝে মাঝে এসে মামার কাছে বসে সসম্ভ্রমে মামার কুশল প্রশ্ন করে যায়। আজ সনৎ তার ক্যামেরা নিয়ে এসেছে। বলল, মামা, আপনার একটা ছবি তুলব। বেণীমাধব হেসে বললেন, আমি বুড়ো মানুষ, আমার ছবি তুলে কি হবে? সনৎ বলল, আমার অ্যালবামে রাখবো। কিন্তু আলো কমে গেছে, এই আলোতে কি ছবি তোলা যাবে? যাবে, আমি ফ্ল্যাশ বাল্ব এনেছি। বেশ বেশ, তোলো। বেণীমাধব একটি হেলান দেওয়া চেয়ারে বসলেন। সনৎ ছবি তোলার উপক্রম করছে। এমন সময় নিখিল এসে দাঁড়াল। সনৎ এদিক ওদিক ঘুরে শেষে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে ছবি তুলল। বাল্বটা একবার জ্বলে উঠেই নিভে গেল। নিখিল বলল, সনৎদা, ছবি তৈরি হলে আমাকে একখানা দিও তো, আমি কাগজে ছাপব। মামা কাজ থেকে অবসর নিয়েছেন, কলকাতায় এসে স্থায়ীভাবে আছেন, খবরটা প্রকাশ করা দরকার। বেণীমাধব মনে মনে ভাগ্নেদের ওপরে খুশি হলেন। পরদিন সনৎ ছবি এনে বেণীমাধবকে দেখালো। ছবি ভালো হয়েছে। বেণীমাধবের জ্বরাক্রান্ত মুখ শৈল্পীর নৈপুণ্যে শান্ত কোমল ভাব ধারণ করেছে। সনৎ যে কৌশলী শিল্পী, তাতে সন্দেহ নেই। বেণীমাধব বললেন, বেশ হয়েছে, এটাকে কোথাও বাঁধিয়ে টানিয়ে রাখলেই হবে। সনৎ বলল, আমি ইনলার্জ করে ফ্রেমে বাঁধিয়ে এনে দেব। নিখিলকে অবশ্য এক কপি দিয়েছি, সে খবরের কাগজে ছাপবে। অতঃপর বেণীমাধবের কর্মহীন মন্থর দিনগুলি কাটছে। সনৎ বড় ছবি ফ্রেমে বাঁধিয়ে ঘরের দেওয়ালে টানিয়ে দিয়ে গেছে। কাগজে তার ছবি ও সংক্ষিপ্ত পরিচয়ে বেরিয়েছে। এরকম অবস্থায় বৃদ্ধ বয়সে মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যতা লাভ করে, কিন্তু বেণীমাধবের মনে স্বাচ্ছন্দ্যতা আসছে না। ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে একটানা তিনি সান্নিধ্য উপভোগ করতে পারছেন না। পারিবারিক জীবনের স্বাদ ভুলে গিয়ে যারা দীর্ঘকাল একলা পথে চলছে, তাদের বোধহয় এমনিই হয়। ওদিকে ছেলে এবং মেয়ের পরিবারেও সুখ নেই। গায়ত্রীর মেজাজ সর্বদা দীর্ঘি থাকে। গঙ্গাধর সারাদিন বসে একা একা তাস খেলে, সলিটেয়ার খেলা। সন্ধ্যের সময় চুপি চুপি বেরিয়ে যায়, আবার বেশি রাত্রি হবার আগেই ফিরে আসে। অজয় ক্লাবে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত আড্ডা জমাতো কিংবা রিহার্সাল দিত। এটা ছিল তার জীবনের প্রধান বিলাস। এখন তাকে রাত্রি 9টার মধ্যেই ফিরতে হয়, কারণ কর্তার হুকুম। 9টার পর সদর দরজা খোলা থাকবে না। 9টার পর বাড়ি ফিরে দৌড় ঠেলাঠেলি করলে তেতলায় শব্দ যাবে, সেটা বাঞ্ছনীয় নেই। সকলেরই একটা চোখ আর একটা কান তেতলার দিকে সতর্ক হয়ে থাকে। পার্বতী যদিও সর্বদাই শ্বশুরকে খুশি করবার চেষ্টা করছে, তবুও নিশ্চিন্ত হতে পারছে না। নিশ্চিন্তে আছে কেবল দোতলার দুটি মেয়ে, লাবণী আর ঝিল্লি, এবং নিচের তলায় সনৎ ও নিখিল। ঝিল্লি আর লাবণীর বয়স মাত্র 18। বিষয় বুদ্ধি অবশ্য এখনো পরিপক্ক হয়নি। সনৎ আর নিখিলের বেলায় পরিস্থিতি একদম অন্যরকম। মামা তাদের বাড়িতে থাকতে দিয়েছেন বটে, কিন্তু
তারা মামার কাছে অর্থপ্রত্যাশী নয়। সনতের গোপন নৈশাভিসারের কথা বেণীমাধব জানতে পারবেন এমন কোনো সম্ভাবনাও নেই। নিখিলের অবশ্য ওসব দোষ নেই, উপরন্তু কয়েক মাস থেকে সে এক নতুন ব্যাপারে মশগুল হয়ে আছে। বেণীমাধব কলকাতায় এসে বসবার আগে একদিন নিখিল হঠাৎ ডাকে একটা চিঠি পেল, খামের চিঠি। তাকে চিঠি লিখবার লোক তো কেউ নেই। সে একটু আশ্চর্য হয়ে চিঠি খুলল। এক পাতা কাগজেরও 2 ছত্র লেখা রয়েছে, আমি একটি মেয়ে, তোমাকে ভালোবাসি। চিঠির নিচে লেখিকার নাম নেই। নিখিল কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। তারপর তার মুখে গদগদ হাসি ফুটে উঠল। একটা মেয়ে তাকে ভালোবাসে, বারে ভারী মজা তো। কিন্তু কে মেয়েটা? নিখিল খামের ওপর পোস্ট অফিসের শিলমোহর পরীক্ষা করল। শিলমোহরের ছাপ তেবড়ে গেছে, তবু কলকাতার চিঠি ডাকে দেওয়া হয়েছে, এটুকু বোঝা যায়। কলকাতার মেয়ে কি বা হতে পারে? আর চিঠি কে বা লিখলো, আর কেনই বা লিখলো? ভালোবাসা জানাবার আরো তো অনেক সোজা উপায় আছে। মুখে বলতে কি তাহলে লজ্জা হয়েছে, তাই এই চিঠি? কিন্তু নিজের নাম লেখেনি কেন? নিখিল অনেক মেয়েকে চেনে, তার অফিসেই তো এই গোটা 10 আইবুড়ো মেয়ে কাজ করে। আর তাছাড়া বন্ধু বান্ধবের বোনেরা তো আছেই। মেয়েরা তার চটুল রঙ্গপ্রিয় স্বভাবের জন্য তার প্রতি অনুরক্ত। তাকে দেখলেই তাদের মুখে হাসি ফোটে, কিন্তু কেউ তাকে চুপি চুপি ভালোবাসে বলে তো মনে হয় না। আর এত লজ্জাবতীও তো কেউ নয়। তাহলে কে? হাতে চিঠি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিখিল এইসব ভাবছে। এমন সময় পিছন দিক থেকে লাবণীর গলা শুনতে পেল। কি নিখিল কাকা, কার চিঠি পড়ছো? নিখিল ফিরে দাঁড়ালো। ঝিল্লি আর লাবণী কখন দোতলা থেকে নেমে এসেছে। তাদের হাতে কয়েকখানা বই। তারা একসঙ্গে লাইব্রেরিতে যায় বই বদল করতে। নিখিল হাত উঁচুতে তুলে নাড়তে নাড়তে বলল, কার চিঠি আবার? একটি যুবতী আমাকে চিঠি লিখেছে। বলে বুক ফুলিয়ে দাঁড়ালো। লাবণী বলল, যুবতী লিখেছে? কি লিখেছে? নিখিল বলল, দারুণ ব্যাপার, গুরুতর ব্যাপার। লিখেছে সে আমাকে ভালোবাসে। লাবণী আর ঝিল্লি অবাক হয়ে পরস্পরের পানে তাকালো, তারপর হেসে উঠল। লাবণী বলল, কেন গুল মারছো নিখিল কাকা? তোমাকে আবার কোন যুবতী ভালোবাসবে? নিখিল চোখ পাকিয়ে বলল, কেন, আমাকে কি কোনো যুবতী ভালোবাসতে পারে না? দেখেছিস আমার চেহারাখানা? দেখেছি তো। এখন বলো তো কার চিঠি? বললাম না যুবতীর চিঠি। ঝিল্লি প্রশ্ন করল, তা যুবতীর নামটাই বা কি? নিখিল মাথা চুলকে বলল, নাম তো জানি না, চিঠিতে যে কোনো নামই লেখা নেই। ঝিল্লি আর লাবণী আবার হেসে উঠল। লাবণী বলল, তোমার একটা কথাও আমরা বিশ্বাস করি না, নিশ্চয়ই কোনো পাওনাদারের চিঠি। পাওনাদারের চিঠি? তবে এই দেখ। নিখিল চিঠিখানা তাদের নাকের সামনে ধরল। দুজনে চিঠি পড়ল। লাবণী বলল, কিন্তু চিঠি পড়েও বিশ্বাস হচ্ছে না যে একটা মেয়ে তোমাকে প্রেম নিবেদন করেছে। আমার মনে হয় কেউ তোমার ঠ্যাং ধরে টেনেছে, মানে লেগ পুলিং। নিখিল একটু গরম হয়ে বলল, যা যা, তোরা এসব কি বুঝবি রে? এসব গভীর ব্যাপার। প্রেমের ফাঁদ পাতা ভুবনে
শুনেছিস কখনো? শুনেছি। ঝিল্লি আর লাবণী মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। এরপর থেকে যখনই কোনো মেয়ের সঙ্গে দেখা হয়, নিখিল উৎসুক চোখে তার পানে তাকায়, কিন্তু কোনো সাড়াই পায় না। আর তার মন আরো ব্যগ্র হয়ে ওঠে। কি মেয়েটা? নিশ্চয় তার কোনো পরিচিত। তবে এমন লুকোচুরি কেনই বা খেলছে? মাসখানেক পরে দ্বিতীয় চিঠি এলো। এবার অবশ্য একটু বড়। আমি একটি মেয়ে, তোমাকে ভালোবাসি। কি আমায় চিনতে পারলে না তো? চিঠি পেয়ে নিখিলের মন উদ্দীপ্ত হয়ে উঠল। লাবণী আর ঝিল্লি হাতের কাছে নেই, কিন্তু কাউকে না বলেও তো থাকা যায় না। তাই সে ঝোঁকের মাথায় সনতের ঘরে গেল। সনতের ঘরটি বেশ বড়। এই একটি ঘরের মধ্যে তার একক জীবনের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সজ্জিত আছে। একপাশে খাটের ওপর পুরু গদির বিছানা পাতা, খাটের সিথানের কাঠের ওপর বিচিত্র জাফরির কারুকার্য। ঘরের অন্য পাশে জানালার সামনে দেরাজযুক্ত টেবিল, তার ওপর ফটোগ্রাফির নানা সরঞ্জাম সাজানো। 3টি হাতে তোলা ক্যামেরা, তার মধ্যে একটি সিনে ক্যামেরা। ঘরে একটি আয়নার করাটযুক্ত আলমারিও আছে। ঘরটি ছিমছাম ফিটফাট। দেখে বোঝা যায় সনদ গোছালো এবং শৌখিন মানুষ। নিখিল যখন ঘরে ঢুকলো, তখন সনদ টেবিলের সামনে চেয়ারে বসে একটা ক্যামেরার যন্ত্রপাতি খুলে পরীক্ষা করছিল। চোখ তুলে চেয়ে আবার কাজে মন দিল। নিখিল গম্ভীর মুখে বলল, সনদদা, গুরুতর ব্যাপার। সনদ একবার চকিতে চোখ তুলল, বলল, তা তোমার জীবনে গুরুতর ব্যাপার আবার কি ঘটতে পেরে পারে? তা আমাশা হয়েছে কি? নিখিল বলল, হুম, আমাশা নয়, একটা মেয়ে আমার প্রেমে পড়েছে। এবার সনদ বেশ কিছুক্ষণ চেয়ে রইল, শেষে বলল, আমাশা নয়, দেখছি তোমার মাথার ব্যারাম হয়েছে। বাংলাদেশে এমন মেয়ে নেই যে তোমার প্রেমে পড়বে। নিখিল বলল, কি বিশ্বাস হচ্ছে না? এই দেখ চিঠি, মাসখানেক আগে একটা চিঠি পেয়েছি। চিঠি নিয়ে সনদ একবার চোখ বুলিয়ে ফেরত দিল। প্রশ্ন করল, তা মেয়েটাকে চিনো নাকি? না, সেটাই তো মুশকিল হয়েছে রে। সনদ একটু চুপ করে রইল, তারপর বলল, বুঝেছি, তোমার চেনাশোনার মধ্যে কোনো কালো কুৎসিত মেয়ে আছে। নিখিল হেসে বলল, বেশিরভাগই তো কালো কুৎসিত সনদদা। সনদ বলল, তাহলে এই কালো কুৎসিত মেয়েদের মধ্যে একজন বেনামি চিঠি লিখে রহস্য সৃষ্টি করেছে, তোমাকে তাতাবার চেষ্টা করছে। তোমার ঘটে যদি বুদ্ধি থাকে, তাহলে ওদের এড়িয়ে চলবে। কিন্তু এড়িয়ে চলার ক্ষমতা নিখিলের নেই। তাছাড়া কালো কুৎসিত মেয়ের প্রতি তার বিরাগও নেই। তার বিশ্বাস, কালো কুৎসিত মেয়েরা খুব ভালো বউ হয়। সে চতুর্গুণ আগ্রহে অনামা প্রেমিকাকে খুঁজে বেড়াতে লাগল। তারপর বেণীবাধব এলেন, বাড়ির আবহাওয়া বদলে গেল। কিন্তু নিখিলের কাছে নিয়মিত চিঠি আসতে লাগলো। 3য় চিঠিতে লেখা হয়েছে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে চিনতে পারলে না? আমি কিন্তু সুন্দর মেয়ে নই। নিখিল ভাবল, সনদ তা তো ঠিকই ধরেছে, কিন্তু সে দমল না। তার জীবনে এক অভাবিত রোমান্স এসেছে, একে তুচ্ছ করার সাধ্য তার নেই। ওদিকে বেণীবাধব হপ্তা দিনে পুত্রবধূর হাতের রান্না খেয়ে বেশ ভালোই রইলেন। তারপর একদা
গভীর রাত্রে ওর ঘুম ভেঙে গেল। পেটে দারুণ যন্ত্রণা। যাতনায় ছটফট করতে করতে মেঘরাজকে ডাকলেন। বেণীমাধব 2 হাতে পেট চেপে ধরে বসেছিলেন। বললেন, মেঘরাজ, মেঘরাজ, শিগগির ডাক্তার সেনকে ফোন করো। বলো আমি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি, এক্ষুনি যেন আসেন। মেঘরাজ ফোন করল। আধ ঘন্টার মধ্যে ডাক্তার সেন এলেন। জিজ্ঞাসাবাদ করে চিকিৎসা আরম্ভ করলেন। পেটের প্রদাহ কিন্তু সহজে উপশম হল না। রাত্রি 5টা পর্যন্ত ধস্তাধস্তির পর ব্যথা শান্ত হলো। বেণীমাধব নির্জীব দেহে বিছানায় শুয়ে বিস্ফারিত চোখে ডাক্তারের পানে চাইলেন। ডাক্তার, কেন এমন হলো বলতে পারো?